আতিমের কাছে আমার কাছে এখন একটা প্রশ্ন, যে হরমুজ না, হরমুজের নিচে যে পাইপলাইন, হরমুজকে পাশ কাটিয়ে, মানে ইরানকে পাশ কাটিয়ে একটা পাইপলাইন বাইরে খুব বড় কার্যক্রম শুরু করতে যাচ্ছে, একটা নীল নকশার মতো আপনি যদি বলেন, এটা সৌদি আরব ইউএই মিলে করার চেষ্টা করতেছে। এর ব্যাপারটা একটু জটিল, কিন্তু তারা তো আগাচ্ছে। এটা নিয়ে আপনি কি বলবেন? আসলে এইটা কোনো জটিল তো বটেই, এবং ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। হ্যাঁ, এটা নিয়ে অনেক আগে থেকেই ওই সেই 80-র দশকে এগুলা নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা চলমান আছে, মাঝে মাঝে কিছু আগায়, মাঝে মাঝে পিছায়। তো আসল ব্যাপার হলো যে এখন যেহেতু আসলে ব্যাপক ভিত্তিক যুদ্ধের দিকে যাচ্ছে এবং দীর্ঘ প্রায় 3 মাস হরমুজের মুভমেন্ট বন্ধ, যার ফলে আপনি কিন্তু সারা পৃথিবীতে নানান ধরনের আপনার ক্রাইসিস হচ্ছে। মানে কি, তেল যাচ্ছে না, তেলজাত সামগ্রী যাচ্ছে না, তারপরে সার, অ্যালুমিনিয়াম এবং পরিশোধিত ভারী জ্বালানি এগুলো যাচ্ছে না। তো সারা পৃথিবীর অর্থনীতি ক্ষতিগ্রস্ত, কৃষি ক্ষতিগ্রস্ত, মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। তো আর এদিকে মধ্যপ্রাচ্যে এইটা আপনার কিছুই অগ্রগতি নাই আলোচনায়। তারপরে আবার সেইখানে ধরেন ক্রমাগত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়, কোনো জাহাজ যদি নিয়ম ভেঙে চলতে চায়। তারপরে আছে ভাসমান মাইনের আতঙ্ক। তো এবং আন্তর্জাতিক যে বিমা কোম্পানিগুলো ধরেন এইসব রিস্কে তো যেতে চায় না, ব্যাপক চার্জ করে বসে। তো এইগুলা নিয়ে তো কেউ আসলে ওই দিক দিয়ে জাহাজ চলাচল করতে চায় না। এবং এই অবস্থায় এই সাগর বা হরমুজ থেকে মানে নির্ভরতা কমিয়ে স্থলভিত্তিক অবকাঠামো করা যায় কিনা, এবং পাইপলাইনের দিকে এটা আরব আমিরাত, সৌদি আরব, ইরাক সব দেশই চেষ্টা করতেছে। এবং আপনি জানেন এই সিরিয়ার যুদ্ধটা কিন্তু, সিরিয়ার যে বাশার আল আসাদের পতন, এটা কিন্তু রাশিয়া আমেরিকা জয়েন্টলি, একদিকে ইউক্রেনের কিছু অংশ রাশিয়াকে ছেড়ে দিয়েছে, এদিকে বাশার আল আসাদকেও সিরিয়া ছেড়ে দিতে হয়েছে। তো সিরিয়া ছেড়ে দেওয়ার মূল কারণ কি, ইরাক থেকে যে পাইপলাইনের মাধ্যমে তেলটা সিরিয়া হয় এটা তুর্কি দিয়া, তুরস্কের কোনো বন্দর দিয়ে এক্সপোর্ট হবে, অথবা ইসরায়েল দিয়ে। সিরিয়ার কোনো বন্দর আলোচনায় আসে সেটাও। তো এই যে এই বিশাল পাইপলাইন বসানো, মানে মূলত জ্বালানি নিয়েই কিন্তু বিশ্বের দ্বন্দ্বগুলা, ইউরোপিয়ান দেশগুলার জ্বালানিটা নিশ্চিদ্র করতে চায়। তো এই নিশ্চিদ্র করতে গিয়া সিরিয়া ধ্বংস হয়েছে। তুরস্ক এই যুদ্ধে যায়, মানে তুরস্ক যে এখন ভেজাল মুক্ত আছে ব্যাপারটা কিন্তু তা না। তুরস্কের ভিতরেও কিন্তু এই সিরিয়ার লাখ লাখ লোক রিফিউজি হিসেবে আছে, ওই সমাজে কিন্তু তারা মিশে গেছে। যেমন আফগানরা আপনার পাকিস্তানে, ইরানে, হ্যাঁ, আশেপাশের দেশে ছড়ায় পড়ছে। এই ছড়ায় পড়াটা কিন্তু এই জাতিটা যখন দীর্ঘদিন এখানে থাকতে থাকে, তারা কিন্তু আপনি চাইলেই আর সরাইতে পারবেন না। সে ওইখানে সেটেলমেন্ট হয়, পেশা গড়ে ওঠে, ব্যবসা গড়ে ওঠে, বিয়ে শাদী করে, সামাজিক সম্পর্ক হয়। তো এগুলা সব কিন্তু এই যে মূলত নতুন পাইপলাইন, এই পাইপলাইনের বিষয়টা আমাদের মানুষের মাথায় আছে, আর ইরানে আক্রমণ করছে, কিন্তু মূল জিনিসটা হলো জ্বালানি। তো এই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার জন্য অনেক আগে থেকেই সৌদি আরবও কিন্তু তার বিশাল মরুভূমির মধ্যে দিয়ে ওইদিকে আপনার ওই যে বাবাল মানদেবের দিকে নিয়ে গেছে, ওইটারও এরায়া একদম সুয়েজের কাছাকাছি, যেন সেও নিরাপদে করতে পারে। আরব আমিরাত করছে কি, এইদিকে ওমানের কাছাকাছি সম্ভবত ফুজাইরা একটা বন্দর এইদিকে আনতে চাচ্ছে, ফুজাইরা বন্দরে। তো এই বিদ্যমান একটা পাইপলাইন আছে অলরেডি। তো এইটার কারণে কিন্তু আবার ইরান আর রোমান কিন্তু তাদের হরমুজের অংশ বাড়ায় বলতেছে ফুজাইরা বন্দর ক্রস করে, এগুলো অংশ। তো এখানে আরেক ঝামেলা তৈরি হবে। তো এখন আমিরাতের তেল রপ্তানি সক্ষমতা দৈনিক 30 থেকে, যদি তারা এটা করতে পারে, 30 থেকে 34 লাখ ব্যারেলে পৌঁছাবে তারা বলতেছে। কিন্তু আসলে এইভাবে বলে, এটা আসলে কতটুকু বাস্তব সেটা মুশকিল। সৌদি আরব তার পূর্বাঞ্চলীয় খনি থেকে লোহিত সাগর উপকূলে, যে আমরা যেটা বললাম যে পূর্ব পশ্চিম পাইপলাইন বলে তারা আর কি। তো এইগুলাকে তো সৌদি আরব ওই পাইপলাইনটা কিছুটা ব্যবহার করতে পারতেছে বলে কিন্তু আপাত রক্ষা, নাহলে কিন্তু পৃথিবীর জ্বালানি সমস্যা আরো ভয়াবহ হইতো আর কি।